নেক্সট 27 বলছে এক্স অক্ষ বরাবর সরণ এবং ওয়াই অক্ষ বরাবর গতিশক্তির লেখ অঙ্কন করলে লেখ নতি ড্যাশের সমানুপাতিক হবে। তো আমরা আমাদের এইটা বলছে ওয়াই অক্ষ, সরি এইটা হলো এক্স অক্ষ আর এইটা হলো আমাদের ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমাদের সরণকে আঁকা হচ্ছে আর ওয়াই অক্ষ বরাবর আমাদের গতিশক্তি এইটাকে আঁকা হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে লেখচিত্রটা পাবো তার নতি কার সাথে সমানুপাতিক। এখন আমাদের এই যে লেখটা হবে সেটা ধরলাম এইরকম হচ্ছে লেখটা, যেটা আমাদের এক্স অক্ষ অর্থাৎ সরণ অক্ষের সাথে থিটা কোণ করেছে। তাহলে এক্ষেত্রে নতি হবে ট্যান থিটা, এম ইকুয়াল টু ট্যান থিটা। আবার ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি হয়। তো সেটা বের করার জন্য আমরা এই লেখের উপরে এরকম ছোট্ট একটা ত্রিভুজ এঁকে নেব। তাহলে ত্রিভুজের এইটা আমাদের লম্বকে প্রকাশ করবে, যদি এই কোণটা আমাদের থিটা হয়, মানে এইটা থিটা হলে আমাদের এই কোণটা থিটা হবে, তাহলেই কি হবে এইটা আমাদের লম্বকে প্রকাশ করবে, আবার দিয়ে আমরা ভূমিকে পাবো। তাহলে লম্ব দিয়ে আমরা কোন রাশিটা পাচ্ছি? গতিশক্তি। আর ভূমি দিয়ে আমরা সরণকে পাচ্ছি। তাহলে এইটা ইকুয়াল টু আমরা গতিশক্তি বাই সরণ লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। তো গতিশক্তির রাশিমালা আমাদের কি হয়? হাফ এম ভি স্কোয়ার, আর সরণ হলো এস। এখন এইটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে আমরা শুধু ভি স্কোয়ার না, ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এস বাই টি। তাহলে এখানে চলে আসলো এস স্কোয়ার বাই টি স্কোয়ার বাই পুরোটা বাই আমাদের একটা কি পড়ে থাকলো? এস পড়ে থাকলো, একটা এস আমাদের কেটে গেল। তাহলে ফাইনালি আসছে আমাদের হাফ এম এস বাই টি স্কোয়ার। তো এস বাই টি স্কোয়ার মানে কি হয়? আমাদের ত্বরণ হয় এই। তাহলে এইটা ইকুয়ালটা হচ্ছে হাফ এম ইন্টু এ, মানে সরণ বাই সময়ের স্কোয়ার। তাও এটাকে আমরা ডাইমেনশনালি বলতে পারি ত্বরণ। তাহলে আমাদের এখানে অপশান অনুযায়ী এই যে নতি এমটা কার সাথে সমানুপাতিক হবে সেটা জানতে চাইছে। অপশানে আমাদের ফার্স্ট বলা আছে গতিশক্তি, তো এম ইন্টু এ এটা কখনোই গতিশক্তি হয় না। নেক্সট বলা আছে ত্বরণ, তারপরে বলা আছে বেগ, তারপরে বলা আছে সরণ। তো বেগ বা সরণ কারোর সাথে সমানুপাতিক হচ্ছে না, একমাত্র এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটার ভরটা ধ্রুবক ধরে নিলে আমরা লিখতে পারি এম প্রপোর্শনাল টু এ, অর্থাৎ বস্তুটার ত্বরণের সাথে সমানুপাতিক হচ্ছে এই লেখ নতিটা, এটা আমরা বলতে পারি। তার মানে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে 5 কেজি ভরের একটি বস্তুকে 64 সেন্টিমিটার উঁচু থেকে কোনো স্প্রিংয়ের গদির উপর ফেলা হলো। স্প্রিংয়ের বল ধ্রুবক 2450 নিউটন পার মিটার হলে গদিটি কতটা সংকুচিত হবে? তো এখানে একটা স্প্রিংয়ের গদি আছে আমাদের, এখানে এই গদির নিচে এরকম আমাদের স্প্রিং দেওয়া আছে। তো এই গদির উপরে আমাদের 64 সেন্টিমিটার উচ্চতা থেকে, ধরলাম এই উচ্চতাটা হলো আমাদের 64 সেন্টিমিটার, এই উচ্চতা থেকে একটা 5 কেজি ভরের বস্তুকে ফেলা হচ্ছে। তো এই বস্তুটার ভর হলো আমাদের 5 কেজি। তাহলে জানতে চেয়েছে এক্ষেত্রে গদিটা কতটা সংকুচিত হয়। ধরলাম গদিটা আমাদের এদিকে সংকুচিত হচ্ছে এক্স পরিমাণ, অর্থাৎ এক্স সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করব? তো এখানে আমরা শক্তি সংরক্ষণ সূত্র কাজে লাগাবো। তো বস্তুটা এখান থেকে এখানে পড়ছে, তার মানে ধরলাম এখান থেকে এই উচ্চতাটা যদি এইচ হয় তাহলে বস্তুটার মধ্যে একটা স্থিতিশক্তি আছে, সেটা কত হবে? mgh। তাহলে বস্তুটার স্থিতিশক্তি হলো আমাদের mgh। এইটা আমাদের কি হয়ে যাবে? এই স্প্রিংয়ের স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে। এর উপরে যখন এসে পড়ছে তো স্প্রিংটা সংকুচিত হবে, তার ফলে এই টোটাল শক্তিটা স্প্রিংয়ের মধ্যে একটা স্থিতিশক্তি হিসেবে জমা হবে। তো একটা স্প্রিংকে এক্স পরিমাণ সংকুচিত করলে তার মধ্যে যে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা হয় সেটা আমরা এইটা হয়ে জানি হাফ কে এক্স স্কোয়ার। তো কেটা হলো আমাদের বল ধ্রুবক আর এক্সটা হলো সংকুচন হওয়ার পরিমাণ। তো এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি, সরি এক্স স্কোয়ার আগে বের করি। তাহলে এটা হচ্ছে 2mgh বাই কে। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে স্কোয়ারটা তুলে দিলাম, এটা চলে আসলো। এখন তাহলে এক্সের ভ্যালু 2 ইন্টু এম আমাদের বলা হচ্ছে 5 কেজি, জি আমাদের কোশ্চেনে কিছু বলেনি, তো এটাকে আমরা 10ই ধরে নিই, তারপরে ক্যালকুলেশন হচ্ছে। আর এইচ হলো আমাদের 64 সেন্টিমিটার, তো এটাকে মিটারে কনভার্ট করব। তাহলে 64/100 হবে, তো 100টা আমরা নিচে লিখলাম। আর কেটা বলা আছে 2450 নিউটন পার মিটার। এবার এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটা বের করতে হবে।
তো এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি আসছে 0.16 এত মিটার। তো এটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারি 16 সেন্টিমিটার। তো এই ক্যালকুলেশন নিজেরা করে নেবে। তাহলে আমাদের অপশান হচ্ছে সি অপশানটা কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেনটাই আমাদের দুটো বিবৃতি দেওয়া আছে। তো বিবৃতি দুটোর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমাদের বলতে হবে। তো এখানে বিবৃতি 1 বলছে যদি তিনটি বল F1 ভেক্টর, F2 ভেক্টর ও F3 ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা উপস্থাপিত হয় এবং F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর ইকুয়াল টু -F3 ভেক্টর হয়, তাহলে ওই তিনটি বল সমবিন্দু হবে এবং সাম্যাবস্থা শর্ত পূরণ করবে। আর বিবৃতি 2 বলছে যে F1, F2 আর F3 ভেক্টর এই তিনটি বল ক্রমানুসারে একটি ত্রিভুজের বাহুকে সূচিত করলে রৈখিক সাম্যাবস্থার শর্ত পূরণ হয়। তো এখানে এটা হলো 29 দাগ। এখানে ফার্স্ট যে বিবৃতিটা বলেছে, এখানে এই তিনটে বল দ্বারা একটা আমাদের ভেক্টর তৈরি হচ্ছে, একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এইটা ধরলাম F1 ভেক্টর, এটা F2 ভেক্টর, আর 3 নম্বর বলটা মিলে এরকম F3 ভেক্টর তৈরি করছে। তো বলেছে যে এই তিনটে ভেক্টর দ্বারা ত্রিভুজের তিনটি বাহু উপস্থাপিত হয় এবং এই রিলেশনটা বলা আছে আমাদের F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর ইকুয়াল টু -F3 ভেক্টর। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি F1 প্লাস F2 প্লাস F3 ইকুয়াল টু 0। তো সেটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি বলগুলো আমাদের এইরকম হয় তাহলে এইটা হবে, এবং তিনটে বলের সমষ্টি যদি 0 হয় তাহলে কী হবে, আমাদের এক্ষেত্রে যে বস্তু বা যার উপর বলটা কাজ করছে সেটা সাম্যাবস্থায় থাকবে। তো এটা সাম্যাবস্থার শর্ত পূরণ করছে, তার মানে এই অপশান বিবৃতি 1টা আমাদের কারেক্ট। আর বিবৃতি 2তে বলছে যদি এই তিনটে বল ক্রমানুসারে একটি ত্রিভুজের বাহুগুলিকে সূচিত করে তাহলে রৈখিক সাম্যাবস্থার পূরণ হয়। তো ত্রিভুজের তিনটে বাহুকে যদি সূচিত করে এইভাবে ক্রমানুসারে, তো এখানে সেটাই করছে। তাহলে কী হবে, আমাদের এইটা ইকুয়াল টু 0 হবে, এবং এইটা ইকুয়াল টু 0 হওয়া মানে বস্তুটার উপরে মোট বল 0 হচ্ছে এবং সেটা রৈখিক সাম্যাবস্থার শর্তকে পূরণ করছে। তাহলে অপশান 2টাও আমাদের সত্য হবে। তার মানে এখানে অ্যান্সার যেটা হবে সেটা হলো অপশান সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি গ্যাস ভর্তি বেলুন কিছু উচ্চতায় স্থির হয়ে ভাসছে, বেলুনটি এই সাম্যাবস্থা হলো নিরপেক্ষ, সুস্থির, অস্থির কোনটি নয়। তো যখন একটা বেলুন একটা নির্দিষ্ট উচ্চতায় স্থির হয়ে ভাসে তখন কি হয়, ওর উপরে মোট বলটা আমাদের 0 হয়ে যায়। তো তার ফলে এটা সাম্যাবস্থায় থাকে। এখন এক্ষেত্রে আমাদের বস্তুটা সুস্থির সাম্যাবস্থায়, বস্তু মানে বেলুনটা আমাদের সুস্থির সাম্যাবস্থায় থাকবে। কারণ সুস্থির সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের কি হয়, যদি বস্তুটাকে আমরা একটু সামান্য সরিয়ে দিয়ে ছেড়ে দেই তাহলে সে আগের অবস্থায় ফিরে আসে। আর এক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটবে, আমাদের বেলুনটাকে যদি আমরা একটু সামান্য সরিয়ে দিই ওর অবস্থান থেকে, সরিয়ে দিলে ও আগের পজিশনে গিয়েই স্থির হয়ে যাবে। তো সেই কারণে এই সাম্যাবস্থাটা হবে আমাদের সুস্থির। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 31, এটা বলছে যে সুষম বেধের একটি চাকতির ব্যাস 56 সেন্টিমিটার, চাকতির ধার ঘেঁষে 42 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো, তাহলে অবশিষ্ট অংশের ভার কেন্দ্রের সরণ কত হবে। তো আমাদের এইরকম একটা চাকতি আছে, এই চাকতির ব্যাস বলেছে 56 সেন্টিমিটার, আর এই চাকতির একটা ধারে ঘেঁষে আমাদের 42 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো। তো ধরলাম এই দিক থেকে আমরা 42 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্তাকার অংশ, এরকম একটা বৃত্তাকার অংশ কেটে নিলাম। তাহলে এর যে ভার কেন্দ্র সেটা কত হবে। তো প্রাথমিক অবস্থায় এর ভার কেন্দ্র কোথায় ছিল, প্রথমে যখন এই চাকতিটা কাটা হয়নি তখন ভার কেন্দ্র একদম এর মিডিলে, অর্থাৎ এর যে কেন্দ্র সেখানে ছিল। অর্থাৎ আমাদের এইটা টোটালটা 56 সেন্টিমিটার ব্যাস বলেছে, তাহলে 28 সেন্টিমিটার দূরত্বে ছিল একটা সাইড থেকে যদি আমরা দেখি, বা এই জায়গায় মানে এর কেন্দ্রে ছিল এটা আমরা বলতে পারি। এখন এখান থেকে একটা 42 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো, তাহলে এই যে বৃত্তাকার অংশ কাটা হলো তার যে ভার কেন্দ্র হবে সেটা আমাদের এইরকম কোথাও একটা হবে।
মানে এর যে ব্যাস তার মিডিলে হবে, তার মানে ধরলাম এরকম কোথাও একটা হচ্ছে। এইটা হলো আমাদের এই বৃত্তাকার অংশটা যেটা কেটে নেওয়া আছে তার ভারকেন্দ্র। তাহলে আমাদের জানতে চেয়েছে যে এটা কেটে নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা থাকবে তার ভারকেন্দ্র সরণটা কত হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে আমরা এই জিনিসটাকে কাজে লাগাবো যে আমাদের ধরা যাক দুটো বস্তু আছে, একটা হলো ভর হলো m1, আরেকটার ভর হলো m2, আর এর অবস্থান হলো x1, এর অবস্থান হলো x2। তাহলে এদের ভারকেন্দ্র অর্থাৎ xcm এইটা আমাদের এই রাশিমালা এইরকম হয়, m1x1 প্লাস m2x2 বাই এদের ভরের যোগফল অর্থাৎ m1 প্লাস m2। তো এই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। তো যখন আমাদের এইটা কেটে নেওয়া হয়নি বৃত্তাকার অংশটা, তখন xcm কোথায় ছিল, এইটা ধরলাম এর ভরকেন্দ্রের অবস্থানটা 0,0ই ধরলাম, তাহলে xcmটা আমাদের 0 হয়ে যাবে। আর একটার ভর আমরা m1 ধরছি আর একটার ভর আমরা m2 ধরছি। তো এই m1 আর m2 আমাদের কি অ্যাকচুয়ালি, m1টা হলো আমাদের যে অংশটুকু আছে মানে এই অংশটুকুর ভর, আর m2টা হলো যেটা কেটে নেওয়া হয়েছে অর্থাৎ এই যে বৃত্তাকার অংশটা কেটে নেওয়া হয়েছে এর ভর, আর x1টা হলো এর পজিশন x অক্ষ বরাবর, আর x2টা হলো এর পজিশন x অক্ষ বরাবর। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, এই x1 এর ভ্যালুটা বের করতে হবে। এটা কত হবে, তাহলে m1 x1 এর মতো থাকলো m1 x1 প্লাস m2, আর x2টা কত হবে, এখানে আমাদের এই যে ডিস্টেন্সটা সেইটা হয়ে যাবে x2। তো এই ডিস্টেন্সটা কত, আমাদের টোটাল এইটা হলো 28 আর এইটা হলো 21, তাহলে এইটুকু হয়ে যাচ্ছে আমাদের 7 সেন্টিমিটার। তাহলে এইটা হয়ে গেল আমাদের 7। এটা 7 কেন হলো, কারণ এই কেন্দ্র থেকে এই যে অংশটা কেটে নেওয়া হয়েছে তার ভরকেন্দ্রের অবস্থান কত, 7 সেন্টিমিটার দূরে x অক্ষ বরাবর, সেই কারণে এটা কিন্তু আমাদের 7 হয়ে গেল। এখন এখান থেকে আমরা এটা লিখতে পারি m1x1 প্লাস 7m2 ইকুয়াল টু 0। তাহলে x1 ইকুয়াল টু আমাদের চলে আসছে মাইনাস, এটা এইদিকে চলে আসলো আর m1টা নিচে ভাগ হয়ে গেল, তার মানে এইরকম চলে আসছে আমাদের x1টা। এখন আমাদের এই m1 m2 মান বসিয়ে দিয়ে x1 এর ভ্যালুটা বের করতে হবে। তো m1 অর্থাৎ আমাদের এই যে অংশটা আছে এখন তার ভর, তো এই m1 ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি, এর যে ঘনত্ব প্রতি একক ক্ষেত্রফলে সেটাকে আমরা সিগমা ধরে নিলাম, তাহলে এর ভর হয়ে যাবে এরকম সিগমা ইন্টু এর ক্ষেত্রফল অর্থাৎ এ। তো এর ক্ষেত্রফল কত, এই যে m1 যে অংশটুকু আছে তার ক্ষেত্রফল কত হবে, এই যে পুরো ইয়েটা অর্থাৎ পুরো চাকরিটার যে ক্ষেত্রফল মানে পাই ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 28 স্কোয়ার মাইনাস এই কেটে নেওয়া অংশটার ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দেবো, তাহলে পাই ইন্টু 21 স্কোয়ার এরকম হলো। আর m2 অর্থাৎ এই কেটে নেওয়া অংশটার ক্ষেত্রফল কত হবে, এই ক্ষেত্রফল হচ্ছে ভর কত হবে, এর ঘনত্ব সিগমা ইন্টু পাই ইন্টু এর ব্যাসার্ধের স্কোয়ার অর্থাৎ 21 স্কোয়ার। তো এখন এইগুলো আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করবো। আচ্ছা, তার আগে আমরা m2 বাই m1টা বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। m2 বাই m1 বের করলে আমাদের এইরকম আসছে সিগমা, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আমাদের কী আসছে পাই ইন্টু সিগমা, তাহলে ব্র্যাকেটের মধ্যে চলে আসলো 28 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, তাহলে পাই সিগমা 28 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার বাই এইটা পাই সিগমা 20 ইন্টু 21 স্কোয়ার, পাই সিগমা কেটে গেল। এখন এইটা ইকুয়াল টু হচ্ছে তাহলে আমাদের, আচ্ছা এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র কাজে লাগাতে পারি। a প্লাস বি করলে কত হচ্ছে 20 40 আর 49 হচ্ছে, তাহলে দুটো যোগ করলে 49 হচ্ছে, আর দুটো বিয়োগ করলে আমাদের হচ্ছে 7, তাহলে এইটা হলো, আর নিচে হলো 21 স্কোয়ার মানে 21 ইন্টু 21, তাহলে 7 কাটলো এখানে 3 হলো, আবার 7 কাটলো এখানে 3 হলো, তাহলে m2 বাই m1 হলো আমাদের 7/9। তো এইবার এটা আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলেও আসছে আমাদের -7 ইন্টু 7/9। তাহলে আমাদের যেটা হলো, সরি একটা ভুল হয়েছে আমাদের, সেটা হলো আমি এখানে m1 বাই m2 এর অনুপাতটা বের করেছি, এটা m1 এটা m2,
m1 এইটা, সেইটা আমরা উপরে বসিয়েছি, এটা লিখতে একটু ভুল করেছিলাম। তাহলে m1/m2 এর অনুপাত বের হয়েছে, তার মানে এখানে যখন বসিয়ে দেবো তখন আমাদের এটা উল্টে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 9/7। তাহলে উপরে 9, নিচে আমাদের 7 হলো, এটা কেটে গেল, তাহলে -9 সেন্টিমিটার। তাহলে আমাদের x1টা হয়ে যাবে এই যে আমাদের সেন্টার ছিল সেই সেন্টার থেকে 9 সেন্টিমিটার এই দিকে। তাহলে আমাদের অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সারটা হবে ভারকেন্দ্রের সরণ হবে 9 সেন্টিমিটার, অর্থাৎ অপশন সিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে অনুভূমিক তলে একটি বস্তু না পিছলে ঘুরছে এবং আবর্ত গতিশক্তি ও চলন গতিশক্তি সমান, তাহলে বস্তুটি আমাদের কি হবে বের করতে হবে। তো এক্ষেত্রে বলা আছে বস্তুটা না পিছলে ঘুরছে, তার মানে ওর আবর্ত গতিশক্তি আছে, সেই আবর্ত গতিশক্তি আর চলন গতিশক্তি সমান বলেছে। তো আবর্ত গতিশক্তির রাশিমালা হয় এরকম 12I ω², আর চলন গতিশক্তি রাশিমালা হয় 12m v²। এই দুটো আমাদের সমান বলা আছে। তাহলে এক্ষেত্রে বস্তুটার কী ধরনের বস্তু হবে, মানে বস্তুটা কী হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে আমাদের এই হাফ কেটে যাচ্ছে, তাহলে I × ω²। আবার ওমেগা আবার আর ভি এর মধ্যে আমরা এই রিলেশনটা জানি, ওমেগা = হয় v/r। তাহলে এটা হয়ে গেল v/r তার হোল স্কোয়ার = m × v²। এরকম হচ্ছে। এখন এইটা আমরা এইভাবে লিখতে পারি, তো v² কেটে গেল, তাহলে I = হয়ে যাচ্ছে আমাদের m × r²। তো m × r² আমাদের দুটো বস্তুর জড়তার ভ্রামক হয়, একটা হলো হলো সিলিন্ডার মানে ফাঁপা চোঙ, আরেকটা হয় আমাদের রিং, অর্থাৎ রিংকে তো রিংই বলা হয়, তো সেই রিং। তো তাহলে এখানে আমাদের অপশানগুলো কী কী বলছে, অপশানগুলো বলছে বৃত্তাকার পাত, এটা তো হবেই না। অপশান বি বলছে গোলক, এটাও হবে না। চোঙ বলেছে শুধু, তো এটা যদি ফাঁপা চোঙ বলতো তাহলে হতো। তো অপশান সিটাও হবে না। অপশান ডিতে আমাদের রিং বলছে, তার মানে এটাই অ্যান্সার হবে অপশান ডি, রিং। নেক্সট কোশ্চেনটা বলছে যে আর ব্যাসার্ধের একটি চাকার পরিধি বরাবর একটি দড়ি জড়ানো হলো, চাকতির অক্ষ অনুভূমিক ও জড়তা ভ্রামক I, দড়িটির প্রান্তে mg ওজনের একটি বস্তু আটকানো আছে, ভারটি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করে, এই দূরত্ব পড়ার পর চাকাটির কৌণিক বেগ কত হবে। তার মানে আমাদের কোশ্চেনটা এরকম বলেছে যে আমাদের একটা আছে, আর ব্যাসার্ধের চাকা আছে, তার পরিধির উপর আমাদের কী করা আছে, একটা দড়ি জড়ানো আছে। তো তাহলে 33, এটা যদি আমরা ছবিটা আঁকি কেমন হবে, এই আমাদের এরকম একটা চাকা আছে, এর উপরে আমাদের দড়ি জড়ানো আছে, এরকমভাবে পরিধির উপর দড়ি জড়ানো আছে, আর এই প্রান্তে একটা বস্তু ঝুলানো আছে, যে বস্তুটার ওজন বলছে আমাদের mg, আর এই চাকাটার জড়তার ভ্রামক সেটা বলা আছে আমাদের ক্যাপিটাল I। আর যেটা বলা আছে যে চাকতিটার অক্ষ অনুভূমিকভাবে আছে, তো ধরলাম চাকতিটার অক্ষ এইভাবে আছে, যেহেতু আমরা এইভাবে এঁকেছি তার মানে চাকতিটার অক্ষ আমাদের এইভাবে বোর্ডের সাথে লম্বভাবে অর্থাৎ অনুভূমিকভাবে এইভাবে রাখা আছে। এখন জানতে চেয়েছে যে এই বস্তুটা এখান থেকে এই দূরত্ব যখন নিচের দিকে পড়বে তখন চাকতিটার কৌণিক বেগ অর্থাৎ ওমেগা কত হবে। এক্ষেত্রে আমরা শক্তি সংরক্ষণ সূত্র কাজে লাগাবো। তো প্রাথমিকভাবে কি হচ্ছে, আমাদের বস্তু আর চাকতিটা আমাদের এই রেফারেন্স লাইন থেকে কি হচ্ছে, এই উচ্চতায় আছে। তাহলে আমাদের কি হবে, এর যে মোট শক্তি হয়ে যাবে এখন, সেটা হয়ে যাবে mgh, স্থির শক্তি, কোনো গতিশক্তি নেই কারণ এগুলো সব স্থির অবস্থায় আছে। এবার আমাদের বস্তুটা যখন পড়তে থাকলো তখন চাকাটা ঘুরছে, মানে এই চাকাটা যেটা আছে সেই চাকাটা ঘুরছে। তাহলে এক্ষেত্রে দুটো গতিশক্তি থাকবে, একটা হবে আমাদের রৈখিক গতিশক্তি এবং আরেকটা হবে আবর্ত গতিশক্তি। তো রৈখিক গতিশক্তি আমাদের কত হচ্ছে 12m v², এই বস্তুটা যে বেগ নিয়ে পড়ছে নিচের দিকে, আর আবর্ত গতিশক্তি তার রাশিমালা হয়ে যাবে 12I ω²। এটা আসছে আমাদের এই চাকতিটার জন্য, আইটা হলো চাকতির জড়তার ভ্রামক। তো এখান থেকে আমাদের কৌণিক বেগ ওমেগার মানটা বের করতে হবে। তো আমরা এটা জানি ওমেগা = v/r হয়, তাহলে v = r × ওমেগা হবে। তো সেইটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 12m আর ওমেগা বসালে r² ω² হচ্ছে +8।
তো এখান থেকে আমাদের এই জিনিসটা আসছে, ওমেগা স্কোয়ার কমন আসছে। তো তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইটা ডিভাইডেড বাই এই পুরো ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে পুরোটা, তাহলে এম জি এইচ বাই হাফ এম আর স্কোয়ার প্লাস হাফ ইন্টু আই। তো এইটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখলে আমাদের এইরকম আসছে, এই দুটো ক্ষেত্রেই হাফ আছে, তার মানে টুটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 2 mgh বাই আই প্লাস এম আর স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা এইটা পেলাম, তাহলে স্কোয়ারটা যদি তুলে দেই তাহলে ওমেগা ইকুয়াল টু আমাদের এইটা চলে আসছে। তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু পাচ্ছি আমরা 2√2 mgh বাই আই প্লাস এম আর স্কোয়ার। তার মানে এখানে আমাদের অপশান এটা অ্যান্সার হবে। তো অপশান এতে আমাদের এই আয়ের জায়গায় অ্যান্সারে 1 বলা আছে, তো ওটা 1 হবে না কখনো, ওটা আই হবে, তাহলে আমাদের অপশান এটা কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হবে। নেক্সট 34 দাগ বলছে নিরেট গোলকের যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে, যেখানে বলা আছে গোলকটার ভর স্মল এম আর ব্যাসার্ধ হলো স্মল আর। তো নিরেট গোলকের ব্যাসের যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের রাশিমালা হয় আমাদের 2/5 mr স্কোয়ার। তাহলে এক্ষেত্রে সেটা হয়ে যাবে এরকম 2/5 স্মল এম ইন্টু স্মল আর স্কোয়ার। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে 35 দাগ বলছে যে একটি অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী এবং তলের সাথে লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক হবে। তো 35 বলেছে একটা অর্ধবৃত্তাকার রিং আছে আমাদের এরকম, এই অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী, তো ধরলাম এই রিংটার এইটা হলো আমাদের কেন্দ্র, এটা মোটামুটি মাঝখানে হবে, এটা হলো আমাদের কেন্দ্র। এখন এই কেন্দ্রগামী এবং এই যে রিংটা আমাদের যে তলে আছে, অর্থাৎ বোর্ডের তলে আছে, তার সাথে লম্ব যে অক্ষ আছে, মানে এই অক্ষ এরকম একটা অক্ষের সাপেক্ষে ওর জড়তার ভ্রামক কত হবে। তো জড়তার ভ্রামকের রাশিমালা আমরা জানি কি হয়, এম ইন্টু আর স্কোয়ার, আই ইকুয়াল টু এম ইন্টু আর স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে কি হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে আর স্কোয়ার ইন্টু ডিএম। তাহলে এই ডিএমটাকে আমাদের বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা কী করছি, এই রিংটাকে ছোটো ছোটো দৈর্ঘ্যে ভেঙে নিচ্ছি। সেই রকম একটা দৈর্ঘ্য আমরা এখানে নিলাম, এইটা এর দৈর্ঘ্য হলো ডিএক্স। এখন রিংটার প্রতি একক দৈর্ঘ্যে ভর, এটা যদি আমরা ল্যামডা ধরে নিই, তাহলে ডিএক্স এই দৈর্ঘ্যের যে ভরটা হবে সেটা কি হয়ে যাবে, ল্যামডা ইন্টু ডিএক্স, কারণ ল্যামডাটা হলো আমাদের প্রতি একক দৈর্ঘ্যে ভর এর, মানে এই রিংটার। তো সেই ল্যামডা ইকুয়াল টু তাহলে কী হবে, এর মোট ভর যদি আমরা স্মল এম বলি, এখানে কোশ্চেন অনুযায়ী সেটা ক্যাপিটাল এম বলেছে, তাহলে এটা ক্যাপিটাল এম বসাই, ক্যাপিটাল এম বাই এর টোটাল দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্য ভর বলেছি, সেই কারণে এর দৈর্ঘ্যটা কত হচ্ছে, একটা বৃত্তের পরিধির অর্ধেক, অর্থাৎ পাই ইন্টু আর হবে। তো এখানে এর ব্যাসার্ধটা বলেছে ক্যাপিটাল আর, তাহলে পাই ইন্টু ক্যাপিটাল আর হয়ে গেল ল্যামডা। তাহলে ডিএম ইকুয়ালটা আমাদের হলো এইটা। এখন এই যে ছোট্ট দৈর্ঘ্যটা নিয়েছি আমরা, বা এই যে ছোট্ট দৈর্ঘ্যের ভর, সেটা আমাদের এই ঘূর্ণন যে এর যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলেছে, সেই অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত, এই রিংটার যে ব্যাসার্ধ তার সমান দূরত্বে অবস্থিত, অর্থাৎ আর ক্যাপিটাল আর দূরত্বে অবস্থিত। তাহলে এই ফর্মুলায় যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এই স্মল আর সেটা কি হয়ে যাবে এইরকম, আর আমাদের ডিএম আমরা পেয়েছি এইটা, তো সেটা বসিয়ে দেবো এম বাই পাই ইন্টু ক্যাপিটাল আর ইন্টু ডিএক্স। তাহলে একটার আমাদের কেটে গেল, আবার আর আর এম ধ্রুবক, এগুলো আমাদের ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, তাহলে ইন্টিগ্রেশন এইটা হলো। ও আর একটা পাই আছে, পাইটাও বাইরে চলে আসলো। এখন আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স, অর্থাৎ এই রিংটার যে দৈর্ঘ্য সেটা বের করতে হবে। তো রিংটার যে দৈর্ঘ্য হবে সেটা কী হবে, রিংটার যে এই রিংটার যে পরিধি হবে, অর্ধবৃত্তাকার রিংটার পরিধি তার সাথে সমান হবে। তো সেটা কত হয়, আমাদের পাই ইন্টু আর হয়। তাহলে এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারি এইটা ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, অর্থাৎ পাই ইন্টু আর। তাহলে এখানে পাই কেটে যাবে আমাদের, তাহলে ফাইনালি আসছে এম ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এই অর্ধবৃত্তাকার রিংটার যে জড়তার ভ্রামক হলো সেটা হলো এম আর স্কোয়ার। তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হবে।